ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, সমন্বয়কদের পুনরায় তাদের গাড়িকে হামলা করে। তারা ঢাকা থেকে বান্দরবন যাওয়ার পথে নারায়ণগঞ্জে তাদের এই ঘটনাটি ঘটে। এদিকে এই হামলার পর তাদের অবস্থা খুবই ভয়াবহ। সারা দেশকে অবাক করা এই হামলাটির মূল তথ্য বেরিয়ে আসলো। একজন হাসনাত, একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস হাসনাত আছে। আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করে। এখানে দেখুন তাদের গাড়িগুলোর কি অবস্থা করা হচ্ছে, তাদেরকেও কিন্তু খুবই কঠিন অবস্থা করা হয়, আপনারা দেখতে পারবেন। ভাবা যায় মব জাস্টিস কোন পর্যায়ে গেছে। তাহলে বাংলাদেশ আসলে কে নিরাপদ, এই মুহূর্তে অনেকের কাছে এই প্রশ্নটা উঠছে। দুর্ঘটনার কবলে পড়েছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের বহরের। কেউ কেউ বলছেন যে এই ঘটনার পেছনে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দায়ী। কেন্দ্রীয় সমন্বয়করা দিনে দুপুরে প্রকাশ্যে কি বলা হয় যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করে যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে, তাদের আইডেন্টি হামলা হয়েছে দেখে কি মনে করেন আওয়ামী লীগ ঘটাইছে? ভাই আপনাদের কাছে কোনো প্রুফ আছে? আরে ভাই, বর্তমান সমন্বয়কারীরা দেশটাকে যেরকম উতাল পাতাল কইরা শুরু করছে, উল্টা পাল্টা বানায় ফেলাইছে। দ্রব্যমূল্যের দাম ঠিক নাই, ওইটা ঠিক নাই, সেটা ঠিক নাই। আরে ভাই, সাধারণ জনগণও তো হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, বাংলাদেশে কি খালি একমাত্র আওয়ামী লীগই আছে? আমার প্রশ্ন আপনাদের কাছে। সমন্বয়কদের উপর প্রতিনিয়ত একটার পর একটা বিপদ আসছে। এখন যেই বিপদটি এসেছিল সেইটা থেকে কি তারা পারবে উদ্ধার হতে? দর্শক শ্রোতা, গত কিছুদিন আগেই হাসনাত আব্দুল্লাহর গাড়ির মধ্যে একটা গাড়ি ধাক্কা দিয়েছিল এবং সেইখান থেকে প্রায় মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছিল। গাইজ, আপনাদেরকে সবকিছু দেখাবো তাদের পিছনে কে রয়েছে। এই যে তাদের উপরে একটার পর একটা আক্রমণ হচ্ছে, তাদেরকে মারার ষড়যন্ত্র হচ্ছে এবং তাদেরকে এইসব করা হচ্ছে। আপনাদেরকে সবকিছু এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে ক্লিয়ার করব। এইসব বিষয় নিয়ে কিন্তু অনেকেই আলোচনা করতেছে, সমালোচনা করতেছে এবং তাদের কথাগুলো থেকে অনেক কিছুই কিন্তু বেরিয়ে আসতেছে, যেইগুলো দেখে আমি নিজেও অবাক হয়েছি, আপনারাও অবাক হবেন। দর্শক শ্রোতা, আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ভিডিওর প্রথমে যেই অংশ বিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত কিন্তু এখন দেখতে পারবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওর শেষে আপনাদের মন্তব্য করবেন সার্জিসকে নিয়ে, হাসনাতকে নিয়ে, অন্যদিকে ওই ষড়যন্ত্রকারীদেরকে নিয়ে। এই জায়গাগুলো দেখেন। সমন্বয়কদের পুনরায় তাদের গাড়িকে হামলা করে। তারা ঢাকা থেকে বান্দরবন যাওয়ার পথে নারায়ণগঞ্জে তাদের এই ঘটনাটি ঘটে। রাত 2টার দিকে আপনার কোথায় থেকে যেন অজানা ভাবে একদল এসে তাদের গাড়ির উপর হামলা করে এবং তাদেরকে ব্যাপকভাবে মারধর করে এবং আপনার টাকা পয়সা, ফোন টোন নিয়ে যায়। এখন এই দায়ভার সম্পূর্ণভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মানে এই 3 লীগের উপরে তারা টোটালি হচ্ছে দায় চাপিয়ে দিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এটা আপনার নারায়ণগঞ্জে এই ঘটনা, মানে নারায়ণগঞ্জে আপনার এই ঘটনা ঘটছে দেখা আপনার আওয়ামী লীগের উপরে টোটালি এই দায়ভার দিচ্ছে। কেন? নারায়ণগঞ্জে যে আপনার কি বলে এই শামীম ওসমান ওনার জন্য। তো আমার কথা হচ্ছে ভাই, এইটার কোনো এভিডেন্স আছে? আপনার হাসনাত এবং সার্জিস রাত 2টার দিকে তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে বলে আওয়ামী লীগের পোলাপান যে এই সমস্ত কাজ করলো, এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। মানে তার রাত 2টা বাজে এই স্ট্যাটাস। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, বাংলাদেশে এই সমন্বয়কদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর ছাত্রলীগ কিংবা যুবলীগ মানে ধরেন শেখ হাসিনার দলে কি আছে? আর কোনো বাকি মানুষ কি তাদের উপর ক্ষিপ্ত না? ডাকাতও তো হতে পারে। ওইটাতে সমন্বয়কদের গাড়ি, এটা কে জানে? আপনাদের পাশার ভিতরে কি সিলমার আছে যেটা সমন্বয়কদের গাড়ি? আপনাদেরকে তো ডাকাতেও হামলা করা পারে, কি পারে না? বাংলাদেশে কি এরকম অহরহর হামলা হচ্ছে না? বলেন তো, সেগুলা কি সব আওয়ামী লীগ ঘটাচ্ছে? আওয়ামী লীগকে কি আপনারা বর্তমান দেখতে পান? ভাই, আমি আসলে এই প্রসঙ্গে নিয়ে কথা বলতে আসতাম না, কিন্তু আপনারা অনেকেই জানেন আজ থেকে মোটামুটি 10 থেকে 15 দিন হবে, মেবি এরকম কিছু একটা হবে। সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাত, এদের উপরও মনে করেন হামলা হয়। কি হয় না? বলে যে ডিরেক্ট আপনার আওয়ামী লীগ করছে। যখন আপনি আপনার অ্যাডভোকেট সাইফুল মারা যায়, তারা জানাজার নামাজ শেষ করে আসতেছিল, তখন আওয়ামী লীগের নাম দেয়। কি দেয় না? দেয় কি না? তো বর্তমানও আওয়ামী লীগের নাম দিচ্ছে। আপনার কেন্দ্রীয় মনে করেন সমন্বয়ক আছে, এরা বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জে তাদের এই মনে করেন হামলা হয়। তো নারায়ণগঞ্জে হামলা হয়েছে দেখে কি মনে করেন আওয়ামী লীগ ঘটাইছে? ভাই, আপনাদের কাছে কোনো প্রুফ আছে? আরে ভাই, বর্তমান সমন্বয়কারীরা দেশটাকে যেরকম উতাল পাতাল কইরা শুরু করছে, উল্টা পাল্টা বানায় ফেলাইছে। দ্রব্যমূল্যের দাম ঠিক নাই, ওইটা ঠিক নাই, সেটা ঠিক নাই। আরে ভাই, সাধারণ জনগণও তো হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, বাংলাদেশে কি খালি একমাত্র আওয়ামী লীগই আছে? আমার প্রশ্ন আপনাদের কাছে,
বাংলাদেশে কি আর কোনো দল নাই? আমি আসলে এই প্রসঙ্গে কেন কথা বলতেছি, কারণ বর্তমান ভাই বাংলাদেশে যারা নাকি আপনার নিরহ আওয়ামী লীগ কর্মীরা আছে, তাদের অবস্থা আপনার খুবই খারাপ, খুবই নাজুক অবস্থা। এর ভিতরে আপনারা যদি প্রমাণ বাদ ছাড়া বা প্রমাণ সহকারে ওই ধরনের হার্ড কোনো এভিডেন্স ছাড়া আপনারা যদি এই ধরনের কোনো মিথ্যা অপবাদ আপনারা দিয়ে দেন মন গড়ার মতো, তাহলে এটা ভাই আরো অনেক খারাপ। একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস হাসনাত আছে। আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করেছে। একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয়। একজন সার্জিস হাসনাতকে মেরে ফেলে যদি মনে করেন যে বাংলাদেশকে বা হচ্ছে এই আমাদের যেই স্বপ্নটা দেখছি, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশের স্বপ্নটাকে ভুলিয়ে দেবেন, তাহলে আপনারা বুকার স্বর্গে আছেন। অথবা যদি ভেবে থাকেন এই 2-4 জনকে মেরে ফেলে আবার আওয়ামী পুনর্বাসন হবে বা হচ্ছে স্বৈরাচারীরা আবারও দেশে ফিরে আসবে, এই স্বপ্ন ভুলে যাবেন। তাই পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। দেখেন পরপর কিছু কিছু ঘটনা ঘটতেছে, কুপিয়ে হত্যা করেছে। আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায়। আমরা শুরু থেকেই বলে আসতেছি যে আসলে দিন নাই রাত নাই আমরা ছুটতেছি। যখন যেখানে যেই সমস্যাটা হচ্ছে আমরা যাচ্ছি, কথা বলতেছি, আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, কিন্তু একটা মহল, শুধু একটা মহল নয়, কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে এমন ভাবে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য, যার প্রতিফলন আপনারা আজকে দেখেছেন। তো আমরা আসলে জানি না যে আজকে আমি আমার আব্বার সাথে বা আম্মার সাথে ফোন কল করার পরে আবার পরবর্তীতে আর কখনো আমি আমার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবো কিনা সেই নিশ্চয়তা আমাদের নেই। আমরা যেই মানুষগুলো আছি আমাদের কারোরই সেই নিশ্চয়তাটুকু নেই। তো আমার কাছে মনে হয় এটা সার্জিস হাসনাত বা আমাকে মেরে ফেলার জন্য এটা করা হয় নাই। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনতার স্বপ্নকে মেরে ফেলার জন্য এটা করা হয়েছে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এখনো এই ষড়যন্ত্রগুলা চলছে। মানে মুভি স্টাইলে যেভাবে বিভিন্ন নেতাদেরকে বা হচ্ছে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ট্রাক চাপা দিয়ে, ট্রেন চাপা দিয়ে, বিভিন্ন ভাবে রোড অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয়, ঠিক একইভাবে প্ল্যানটা করা হয়েছে আমার কাছে মনে হয়। তো আমরা জানি না আসলে আমাদের নিরাপত্তাটুকু কোথায়, কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই এগুলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না। অনেকের কাছে এই প্রশ্নটা উঠছে, কেউ কেউ বলছেন যে এই ঘটনার পেছনে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দায়ী, আবার কেউ কেউ বলছেন বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনও হতে পারে। টার্গেট কে হয়েছে? কেন্দ্রীয় সমন্বয়করা দিনে দুপুরে প্রকাশ্যে, মানে কি বলা হয় যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করে যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে, তাদের আইডেন্টি এখনও জানা যায়নি। দর্শক, চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে এই মুহূর্তে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপর বাংলাদেশের অনেক মানুষ অনেকটা সন্তুষ্ট, আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করলে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আওয়ামী লীগ তো আছেই, আরও অনেকেই কিন্তু তাদের উপর মনে মনে অসন্তুষ্ট, বাট আউটে হয়তো এতটা প্রকাশ করার সুযোগ নেই। ভালোবাসার মানুষ যেমন আছেন, তাদেরকে সুযোগ পাইলে ওই পারে পাঠাই দেওয়ার জন্য অনেকের মেন্টালিটি আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে এক বিরল হামলার ঘটনা ঘটেছে। আপনার 8 ডিসেম্বর দিবাগত রাত 2:03 রাতের আধারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন। যে ঘটনা কি, যে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের গাড়ি বহর। এখন নারায়ণগঞ্জ এমনিতেই এটা বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্রধান আখড়া, সেই ঐতিহাসিকভাবে খেলা হবে ডায়লগের প্রবর্তক শামীম ওসমানের কিন্তু এটা একটা বড় এরিয়া।
যদিও শামীম ওসমান তিনি এই মুহূর্তে নেই, আওয়ামী লীগও সেখানে ঘুমন্ত, তাহলে কাদের এত বড় সাহস হলো দিনে দুপুরে বা গভীর রাতে হামলা চালানো? তো এখানে বলা হয়েছে শুধু হামলা চালায়নি, সেখান থেকে তাদের ব্যাগ এবং মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই হামলায় অনেকেই সেখানে আহত হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আপনার হাসনাত আব্দুল্লাহ সরকারের নিকট। বলা হয়েছে যে গেল 27শে নভেম্বর থেকে হঠাৎ করে সমন্বয়কদের উপরে এক ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা লক্ষ্য করা গেছে। 27শে নভেম্বর ঘটনার শুরুয়াত হয়েছিল হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঘটনার নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। এর পরের দিন আরেকটা ঘটনা ঘটছিল 28শে নভেম্বর, হাসনাত আব্দুল্লাহকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। পরে আপনার এটা নিয়ে মামলা টামলা হয়েছে, 2 জন অলরেডি রিমান্ডে আছে। আমার মনে হয় যে সমন্বয়কদের এই মুহূর্তে যে সিচুয়েশনটা কাজ করছে, তাদেরকে মারতে পারলে অনেকেরই সুবিধা হবে, আবার অনেকেরই অসুবিধা হবে। যেমন যে কোনো সমন্বয়ক এরকম অদৃশ্য হামলায় বা গভীর রাতে বা মব জাস্টিস লেভেলের কোনো ঘটনায় যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে যায়, প্রথমে সোজা দোষটা যাবে, চোখ বন্ধ করে সবাই বলবে এটা আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ করুক আর না করুক, যুবলীগ করুক আর না করুক, ছাত্রলীগের পোলাপাইন করুক আর না করুক, এটা চোখ বন্ধ করে সবাই বলে ফেলবে এই ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত। বাট আসলে কি শুধু আওয়ামী লীগে এই মুহূর্তে সমন্বয়কদের বিপরীত অবস্থান নিচ্ছে? না, এখানে নানান ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। এই মুহূর্তে ভারতের সাথে যে অস্থিতিশীল একটা অবস্থান আছে, সেইখানে আমাদের সমন্বয়করা, আমাদের পলিটিশিয়ানরা যতটা শক্ত ভাষায় কথা না বলছেন, সার্জিস, হাসনাত বা আসিফ বা আমাদের নাহিদরা তারা যেই ভাষায় ভারতকে চোখ রাঙাচ্ছে, ইভেন ভারতের বিজেপির কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রীরা সার্জিস, হাসনাত বা নাহিদদের কিন্তু চিনেন, তাদের ভিডিও সেখানে তারা প্রচার করে বলে যে দেখো ওরা কি ভাষায় ভারত নিয়ে কথা বলতেছে, এটা আমরা মানতে পারি না। তো সেই ক্ষেত্রে তাদের ঘটনার পেছনে এখানে ভারতেরও কোনো গুপ্তচর থাকতে পারে, রয়ের এজেন্ট থাকতে পারে, যে বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটে দিতে পারলে পরিস্থিতি আরও আউলাই যাবে, আর সরকারেরও যে সরকার ক্ষমতায় আছে তারাও যথেষ্ট বিপাকে পড়বে। এক ঢিলে অনেকগুলো পাখি এখানে শিকার করা সম্ভব। সো তাদের মুভমেন্টের সময় আমার মনে হয় একটু সতর্কতা অবলম্বন করা উচিত, প্রোটেকশন রাখা উচিত। যে ভারত বাংলাদেশে যে শেখ হাসিনা একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে শেখ হাসিনার পতন হলো, ভারত এই বিষয়টিকে গুরুত্ব দিল না। ভারত যেটা করার চেষ্টা করলো যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারত পুরো বিষয়টিকে দেখার চেষ্টা করলো। আর একথা সত্যি, ভারত যে সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, আক্রমণ হয়নি একথা কোনো অবস্থাতেই কখনোই আমরা বলি না, আমি বলি না। 5 আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতামন্ত্রীরা সব পালিয়ে চলে যাওয়ার পরে শেখ হাসিনা সহ, তখন আওয়ামী লীগের নেতামন্ত্রীদের বাড়িতে আক্রমণ হয়েছে। আওয়ামী লীগের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে হিন্দু সমর্থিত হিন্দুরাও ছিলেন, তাদের বাড়িও আক্রান্ত হয়েছে, অনেকের বাড়ি। এর বাইরে কিছু হিন্দুর বাড়ি আক্রমণ হয়েছে, তারা হিন্দু বলে, অস্বীকার করার কোনো পথ নাই, কিন্তু তার বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই তাদের হিন্দুদের উপর আক্রমণের ঘটনাটা বন্ধ হয়ে গেছে। মন্দিরে, কিছু মন্দিরে হামলা হয়েছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন অত্যন্ত বিচ্ছিন্নভাবে একটা ঢিল ছোড়ার মতো ঘটনা ঘটতে পারে, একটা প্রতিমার আংশিক ভাঙার মতো একটা বিশেষ উদ্দেশ্যমূলক কাজের কারণে হতে পারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এটা এখন আর কোনো অবস্থাতেই মন্দির ভাঙা হচ্ছে না, হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে না। ইসকন একটা বিক্ষুব্ধতা পরিবেশ তৈরি করতে চেয়েছে, তারা কিছুটা সফল হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ইসকন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল সেটার দিকে কিন্তু বাংলাদেশের মানুষ সেটাতে কিন্তু সাড়া দেয়নি। ইসকনের সঙ্গে সংঘর্ষে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে খেয়াল করে দেখবেন, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ করেনি। অনেকেই যেটা মনে করেছিলেন যে আক্রমণ করতে পারে, তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এই জায়গাটিতেও সহনশীলতার পরিচয় দিয়েছে। এখন এই যে আক্রমণ হচ্ছে না, এখন ভারত একটা প্রোপাগান্ডা, ভারতের মিডিয়া প্রোপাগান্ডা চালাতে শুরু করলো যে বাংলাদেশে আক্রমণ হচ্ছে, এবং অসংখ্য মিথ্যা সংবাদ তারা প্রকাশ করেছে, এবং আমরা বারবার করে সেই মিথ্যা সংবাদগুলো তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে প্রমাণ করছি, কিন্তু ভারত তার ন্যারেটিভ থেকে সরে আসছে না। সেরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিংয়ের আয়োজন করছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন আগামীকাল, অর্থাৎ রাত পোহালে সকালে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন। এত তিক্ত সম্পর্কের মাঝে ভারতের পররাষ্ট্র সচিবের আগমনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তারও আগে যদি বলি, নরেন্দ্র মোদী যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন সেটাও আন্তরিকতাপূর্ণ ছিল। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন বাংলাদেশ বিষয়ে কথা বলেছে সেটাও আন্তরিকতাপূর্ণ ছিল। কিন্তু ভারতীয় মিডিয়া কি করে বা কেন এই প্রপাগান্ডায় ব্যস্ত হয়ে পড়লো, মিথ্যা সংবাদ ছড়াতে ব্যস্ত হয়ে পড়লো, সেটা একটা গবেষণার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয় মিডিয়া একদিকে প্রপাগান্ডা পরিচালনা করছে, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন, দুই পক্ষের মধ্যে বৈঠক হবে, ভারতের যা বলার আছে বলবে, বাংলাদেশ শুনবে, এবং বাংলাদেশের যা বলার আছে বাংলাদেশ সেটা বলবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সম্পর্ক, এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে কি বাংলাদেশ ভারত যে তিক্ততাপূর্ণ সম্পর্ক, সেই তিক্ততাপূর্ণ সম্পর্কের অবসান ঘটবে? আমি খোঁজ খবর নিয়ে দায়িত্ব নিয়েই বলছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এখন প্রধানতম বিষয় একটি, এবং সেই একটি বিষয়ের নাম শেখ হাসিনা। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে, একজন আসামি, গণহত্যা মামলার আসামি, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে টেলিফোনে কথা বলছেন, সেই কথা ফাঁস করছেন, প্রকাশ্যে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলতে চাচ্ছেন, এই সবই করছেন বাংলাদেশ বিষয়ে এক ধরনের উস্কানিমূলক তৎপরতা, এবং ভারত সেটাকে সমর্থন করছে, ভারত সেটা করতে দিচ্ছে। এখন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে শীতল সম্পর্ক উষ্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিলে সমস্যা নেই। শেখ হাসিনাকে ভারত যদি বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেয়, ভার্চুয়ালি যদি দেশে বিদেশে জনসভায় বক্তৃতা করার সুযোগ দেয়, টেলিফোনে কথা বলে বাংলাদেশ বিষয়ে যদি উস্কানি দেয়াটা অব্যাহত রাখে, তাহলে কি সচিব পর্যায়ের বৈঠকে কোনো সুফল বেরিয়ে আসবে? আমার কাছে মনে হয় না। তার মানে হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন যে জায়গাতে আছে, সেই জায়গার মধ্যে যদি সমস্যার সমাধান চাওয়া হয়, তাহলে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিবে, বাংলাদেশে মামলা চলবে, মামলার পরে তার শাস্তি পাওয়া না পাওয়ার সঙ্গে সম্পর্কিত তাকে ফেরত চাওয়া হবে কি হবে না, বন্দি বিনিময় চুক্তি আছে, চুক্তির আবার অনেক ধারা আছে, সেই অনুযায়ী ভারত চাইলে ফেরত নাও দিতে পারবে। কিন্তু ফেরত চাইবে কি চাইবে না, ফেরত দেবে কি দেবে না, সেই আলোচনার চেয়ে বেশি ভারত শেখ হাসিনার মুখ দিয়ে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেবে কি না। যদি তৎপরতা চালাতে দেয়, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কটা উষ্ণ হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। দিশেহারা মোদি থাকবে না তার গতি। মোদির খারাপ দিন দেখতে কার না ভালো লাগে? আমারও অনেক ভালো লাগে মোদির খারাপ দিন দেখতে, এবং এই হাসিনা মোদির খারাপ দিন দেখার জন্যই তো বসেছিলাম। ভালো লাগতেছে। গুজরাটের কসাই, আপনারা জানেন এই গুজরাটের কসাই যখন বাংলাদেশে আসলো, তখন এই গুজরাটের কসাইয়ের বিরুদ্ধে আন্দোলন করছিল বাংলাদেশে। 21 জন মানুষকে মারছিল কে? হাসিনা। তা আজকে এদের খারাপ দিন দেখে ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। আমরা এদের খারাপ দিন দেখতেই চাই, সবসময় চাই এদের খারাপ দিন আসুক। আজকে মোদির যে অবস্থা, আপনারা জানেন মোদির জনপ্রিয়তা অনেক আগে হারাইছে। জনপ্রিয়তা হারানোর জন্য তো জোড়াতালি দিয়ে আবার ক্ষমতায় আসছে। সে তো এককভাবে আসতে পারে নাই, জোড়াতালি দিয়েই তাকে আসতে হয়েছে। এখন জনপ্রিয়তা দিন দিন হারাইতেছে। এই দেখেন, এই যে শিব মন্দির করতে চাইতেছে আপনার আজমির শরীফ ভেঙে, এটা কি জন্য? এই যে আমাদেরকে বলে মৌলবাদ, মৌলবাদ না, ওরা হলো হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ সামনে এনে ইন্ডিয়া যেহেতু অনেক হিন্দু, মুসলিমদের নির্যাতন করে হিন্দুদের কাছে ভালো সাজার চেষ্টা করে মোদি, ভালো সেজে ভোট পায়। এই যে আপনার করছে, বাবরি মসজিদ ভেঙেই তো আপনার যে আসন পাইছে বাবরি মসজিদ ভাঙার জন্যই পাইছে মোদি, তা না হলে পাইতো না। এখন আবার নতুন করে আসন পাইতে হবে, তা কি করতে হবে? শিব মন্দির করতে হবে। এখন আজমির শরীফ ভেঙে শিব মন্দির করতে হবে, হিন্দুত্ববাদ দেখাইতে হবে। এখন মোদির সব থেকে বড় ধাক্কা যেটা আছে, আমি কিন্তু 3 মাস আগে থেকেই বলতেছি যে বাংলাদেশে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কিনা বাংলাদেশের প্রধান, সেইখানে বসে থাকা মোদির জন্য সব থেকে অস্বস্তির কারণ, বলছি না? আর সেটা কিন্তু এখন প্রকাশ্যে আসতেছে। মোদি হলো একজন চাওয়ালা, আর ডক্টর মোহাম্মদ ইউনূস হলো কি? সারা পৃথিবীতে 152টা, আমি যদি ভুল না বলি, 152টা ইউনিভার্সিটিতে তাকে নিয়ে পড়ানো হয়। সে বিভিন্ন ব্যক্তির প্রবলেম সলভ করার জন্য কাজ করে, আর সেই ব্যক্তি বাংলাদেশের প্রধান। এটা তো মোদি মেনে নিতে পারে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, মোদিকে হাসিনা যেভাবে বিলিয়ে দিছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আগামী যে সরকার আসবে তারা তো বিলিয়ে দিবে না। অলরেডি দেখেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়ে অনেক কথা বলছিলাম যে তার অনেক ভারতপ্রীতি, আওয়ামী লীগের প্রতি ভালোবাসা। এখন দেখেন বিএনপি ডিরেক্ট ইন্ডিয়া বিরোধী। আজকে ডিরেক্ট দেখেন যে আপনার বাংলাদেশের দূতাবাস আছে ইন্ডিয়ার, ওটা সামনে র্যালি নিয়ে গেছে, দেখেন নাই? নির্বাচন হইলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে। যে যাই বলুক, আবেগ দিয়ে অনেক কথা আমরা বলি, কিন্তু বাস্তবতা যেটা, সামনে একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি ক্ষমতা আসলে, তা বিএনপি তো ইন্ডিয়া বিরোধী, তাই ইন্ডিয়ার জন্য কত বড় একটা অস্বস্তি বোঝেন কিছু? ইন্ডিয়ার আশেপাশের দেশের কোনো দেশের সাথে সম্পর্ক ভালো নাই, আশেপাশে কোনো দেশে নেই। এই আপনি দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথেও ইন্ডিয়ার সম্পর্ক ভালো না। শুধু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো ছিল কার জন্য? হাসিনার জন্য। সে হাসিনা চলে গেছে, এখন আশেপাশের সব দেশের সাথে বন্ধুত্ব হারায় কোনো দেশের সম্পর্ক নাই।
একদম দিশেহারা হয়ে পড়ছে মোদি। এদিক দিয়ে মোদি দিশেহারা হয়েছে, এই অঞ্চলে তার কোনো বন্ধু নাই। এটা দেখে আমেরিকাও মেনে নিতে পারতেছে না, কারণ আমেরিকার তো একটা স্বার্থ আছে ইন্ডিয়াকে নিয়ে। তো দেখেন, ইন্ডিয়াকে নিজের স্বার্থ আছে, এখন ইন্ডিয়া ব্যর্থ হইলে আমেরিকা তো ব্যর্থ হবে। তো মোদির জন্য এই ভুলগুলা হয়েছে, তো মোদিকে রাখবে না। মোদি কিন্তু অলরেডি আমেরিকা চাপ দেওয়া শুরু করছে। আমি জানি না পাকিস্তান কতটা ক্ষতি করছে, চায়না কতটা ক্ষতি করছে ইন্ডিয়ার, আমি জানি না। কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড় ক্ষতি হবে যদি বাংলাদেশ ইন্ডিয়ার হাতছাড়া হয়ে যায়। আর বাংলাদেশ ইন্ডিয়ার হাতছাড়া অলরেডি 90% হয়ে গেছে। মোদি কিন্তু পাগলের মধ্যে হয়ে গেছে। দেখেন, এই যে অলরেডি কিন্তু দেখবেন আগামীকাল আসবে আপনার পররাষ্ট্র সচিব আসবে বাংলাদেশে। ক্ষমতা বড়ই খারাপ জিনিস। সুযোগ সুবিধা, টাকা পয়সা, প্রটোকল, এই জিনিসগুলো যখন সামনে আসে তখনই আসলে শুরু হয় মূল ভাগাভাগিটা। আপনি দেখেন যে শেখ হাসিনা সরকারের পতনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের পাশাপাশি বিএনপি, জামাত বা অন্যান্য জাতীয় যে রাজনৈতিক দলগুলো আছে যতটা একতাবদ্ধ ছিল, নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যেও কিন্তু বিভাজন ঘটে গেছে। আর যেখানে একই সাথে আন্দোলন করে কেউ একজন হয়ে গেছেন উপদেষ্টা, একজন মন্ত্রীর সমান সকল সুযোগ সুবিধা, প্রায় মাসে 5-7 লাখ টাকার এবারে যে আমি যদি হিসাব করে একটা সুযোগ সুবিধা পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে, পরিবার একটা ভাবসাব নিয়ে চলছে। আর অপরদিকে একই সাথে টিমমেটরা আবার কেউ এদেরকে চিনছেও না, বিভিন্ন জায়গায় নানান ধরনের ঝামেলায় পড়ছে। এছাড়াও যারা ক্ষমতায় বসে গেছেন তাদের পাশাপাশি সার্জিস এবং হাসনাতদের যে জনপ্রিয়তা অথবা তারা যেই জায়গাটাতে অবস্থান করছেন, এগুলো নিয়ে যত দিন গিয়েছে ততই ঝামেলা পাকাইছে। আর আজকে ফাইনালি সমন্বয়কদের সেই টিম ভেঙে গেছে। একটা বড়সড় অংশ, খুবই গুরুত্বপূর্ণ পার্ট যাদের ছিল এই আন্দোলনের, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 13 জন প্রধান সমন্বয়ক পাশাপাশি 4 জন সহ সমন্বয়ক একযোগে পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের আগে যেই অভিযোগ তুলেছেন সার্জিস এবং হাসনাতদের বিরুদ্ধে বা নাহিদদের বিরুদ্ধে, এটা সামনে আরো বড় যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অতীতে যে সরকারি দলগুলো ছিল তাদের মতন আচরণ করছে এবং গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেইটার বিরুদ্ধেই তারা এখন কাজ করছে, এমন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 13 সমন্বয়ক এবং 4 সহ সমন্বয়ক তারা পদত্যাগ করেছেন। আজকে বিকাল 5টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তারা উপস্থাপন করেছে। তো যারা পদত্যাগ করেছেন তাদের নামের দিকে গেলাম না, অভিযোগটা দেখছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ জিতু বলছেন, এই ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে 9 দফা, এরপরে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল। তারই প্রেক্ষিতে হাসিনার পতন, আর এরপর আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তবে 9 দফাতে যা ছিল সেখানে অন্তর্ভুক্ত ছিল দলীয় লেজুর ভিত্তিক আপনার যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, তারপর হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের যে দাবিগুলো, এগুলোর ব্যাপারে এক প্রকার নিশ্চুপ রয়েছে যারা বড় বড় পোস্ট পদবিতে বসে গেছে সমন্বয়করা। আমরাও কিন্তু এই কথাগুলো বলছি নানান জায়গা থেকে। স্বাভাবিকভাবে আপনি চেয়ারে বসে গেলে বাকিদেরকে দেখবেন না, এটা তো হইতে পারে না। আপনারা তো নিজেদের যোগ্যতায় সেই জায়গায় যান নাই, স্বাভাবিকভাবে এই জায়গাটা প্রশ্ন উঠে এসেছে। এখন নিজেদের মধ্যে এই আলোচনা, তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতন ভূমিকা পালন করছে এই মুহূর্তে, লাইক ছাত্রলীগ, ছাত্রদল অথবা ছাত্র শিবির। এছাড়া বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে আমরা মনে করি এই ব্যানার এখনও বজায় থাকা আন্দোলনের সর্বপেশার, সর্বস্তরের এবং সর্বদলের মানুষের যে অংশগ্রহণের ইতিহাস, সেই ইতিহাসকে নষ্ট করছে। তাই এই ব্যানার যত দ্রুত সম্ভব বিলুপ্ত করতে হবে। এখানে আমরা যতটুকু দেখছি তারা বলছে যে তারা মনে করে 5ই আগস্ট অর্জিত দ্বিতীয় স্বাধীনতা সর্বস্তরের, সর্বপেশার এবং সর্বমতের, কেউ আন্দোলনের একক কৃতিত্বধারী নয়। এটা ইউনূস সাহেবের একটা বক্তব্যকে কোট করে আসছে মাস্টার মাইন্ড। একই সাথে সহস্রাধিক শহীদ, আহতদের রক্ত, অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জনের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশ শুধু একটি গোষ্ঠীর নয় বরং সকলের। গণমানুষের মেহনত, ঘাম এবং রক্তের ফসল এই দ্বিতীয় স্বাধীনতাকে সমুন্নত করতে এবং এর স্পিরিটকে লালন করতে যার যার জায়গা থেকে আমরা প্রচেষ্টা চালাবো। তবে এই সমন্বয় কমিটি তারা ভেঙে দিতে চাচ্ছে। তারা মনে করছে এগুলার দরকার নাই, যারা সংস্কার করার তারা সংস্কার করবে, ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যাবে, কেউ মন্ত্রীর প্রটোকল ভোগ করবে, আবার কেউ সাধারণ মানুষের প্রটোকল ভোগ করবে, কেউ শরীরে বুলেট নিয়ে ঘুরবে। এইটা আসলে ভাই ঠিক না, এটাই কিন্তু বাস্তবতা প্রমাণিত হয়েছে। আমরা আগেই বলছিলাম
সমালোচনা করা খুবই সোজা, কিন্তু আপনি যখন একটা দায়িত্বের জায়গায় বসবেন, সবাইকে খুশি করা এটা বড় কঠিন কাজ। খুব শীঘ্রই দেখি এগুলোর রিয়াকশন কি হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসিফ নাহিদ বাটপার, নব্য মোস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ দেশ স্যার। সারা বাংলাদেশে আজকে মানুষ এই প্রতারকদের, নব্য মোস্তাক, খন্দকার মোস্তাক, আসিফ নজরুল এবং আসিফ নাহিদ, ওদেরকে জানে যে ওরা প্রতারক, ওরা বাটপার, ওরা বন্ড। এরা এদেশের ছাত্র সমাজের সাথে, এদেশের ছাত্র জনতার সাথে ওরা প্রতারণা করেছে, চিটারি করেছে, বাটপারি করেছে। কিসের জন্য করেছে? ক্ষমতার লোভে, ক্ষমতায় যাওয়ার জন্য এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য। আজকে দেখেন যে সারা বাংলাদেশে যে আজকে মানুষ, সব জায়গার মধ্যে মানুষ ফুঁসে উঠছে। কেন ফুঁসে উঠছে? কেন তারা প্রতারক, কিভাবে প্রতারণা করেছে এই দেশে দেখেন। যে কোটা বিরোধী আন্দোলনে ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছিল কিসের জন্য? একটি বৈষম্যবিহীন নিয়োগের জন্য, বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য। আজকে কি হচ্ছে এর বিপরীতে? যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ, আজকে প্রিয় সারা বাংলাদেশের ছাত্র সমাজ, আজকে আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। আপনারা কি জানেন, আপনারা কি খবর রেখেছেন যে বাংলাদেশে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একটি পরীক্ষা হয়, সেই পরীক্ষার মধ্যে যাচাই বাছাই শেষে নিয়োগ প্রদান করা হয়। আপনারা কি জানেন, আপনারা কি খবর আছে যে বাংলাদেশে এখন হচ্ছেটা কি? এই সমন্বয়কারীদের সাথে যারা কাজ করছে, ক্যাডার হিসাবে যারা কাজ করতেছে, এই সমন্বয়কারীদের যারা আসিফ নাহিদ এবং আসিফ নজরুলদের ক্যাডার হিসাবে যারা পরিচিত এবং জামাত শিবিরের যারা ক্যাডার, তাদেরকে সারা বাংলাদেশে গোপনে নিয়োগ দেওয়া হচ্ছে। 64,000 নাকি এই পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া। আপনারা কি কোথাও কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন? পুলিশে বা কোথাও কিভাবে নিয়োগগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় কিভাবে নিয়োগগুলো হচ্ছে, আপনারা কি কারো কাছে কোন খবর আছে, তথ্য আছে, ইনফরমেশন আছে? নাই। সারা বাংলাদেশে ক্যাডার বাহিনী তৈরি করা হচ্ছে তাদের নিজস্ব লোক দিয়ে, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া। সারা বাংলাদেশের নিয়ম প্রথা ভেঙে, বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, নিয়োগের যে নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো বাদ দিয়ে তারা পার্সোনালি যারা এই কোঠা আন্দোলনে তাদের ক্যাডার হিসাবে কাজ করেছে এবং এখন কাজ করছে, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে কি আপনাদের সাথে ওরা প্রতারণা করেছে? অবশ্যই আপনাদের সাথে প্রতারণা করেছে, অবশ্যই এদেশের ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে, এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে। তাই সারা বাংলাদেশে রব উঠেছে, নব্য মোস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। এটা হচ্ছে বাংলাদেশের এখন জাতীয় স্লোগান, নাম্বার 1 স্লোগান, নব্য মোস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। সারা বাংলাদেশে রব তুলুন, এদেশ থেকে এদেরকে বিতাড়িত করুন, ওদের মতো বাটপার যেন বাংলাদেশে আর যেন ফিরে না আসতে পারে। গতকালকে আসিফ নজরুল স্যার এক সাক্ষাৎকারে বলেছেন, একদিনে চাইলেই কি একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায়? অবশ্যই করা যায়। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এবং যারা বিশেষ করে তিতুমির কলেজ এবং ঢাকা কলেজ সহ যারা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছেন, বিশেষ করে তিতুমির কলেজের ছাত্রছাত্রী ভাইদেরকে, বন্ধুদেরকে বলছি, এই বাংলাদেশে বর্তমান যেই সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ফ্যাসিস্ট স্বৈর শাসক ইউনূস সরকার, সেটি তো কোনো নিয়মের তোয়াক্কা না করে নিয়মের বাইরে গিয়ে অসাংবিধানিক ভাবে করা হয়েছে। এই যে তারা উপদেষ্টারা শপথ নিয়েছে, সেটি নিয়ম ভঙ্গ করে করা হয়েছে। বাংলাদেশে যা কিছু করা হচ্ছে এখন কোন নিয়ম, আইন কানুনের নিয়মের তোয়াক্কা না করে করা হচ্ছে। আর সেটি যদি করা হয়ে থাকে, তাহলে একটি সাধারণ একটি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কিসের আসিফ নজরুল, কিসের আইনের দোহাই দিচ্ছেন, সময়ের দোহাই দিচ্ছেন? এগুলো হচ্ছে আসিফ নজরুলের বাউতাবাজি। আসিফ নজরুল হচ্ছে খন্দকার মুস্তাকের প্রপার উত্তরসূরি। সে এই বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষদেরকে ভিক্ষার থালি হাতে দিয়ে সে দেশ থেকে বিদায় নিবে। ওরা বাটপার, ওরা প্রতারক, ওরা চিটার, এরা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওরা বিশ্বাসঘাতক। ওরা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশকে, যে দেশটি উন্নয়নের
মহাসড়কে ছিল, সেই দেশটিকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে এই আসিফ নজরুল, আসিফ নাহিদ, এই গংরা ফেসিস্ট স্বৈর শাসক সুৎখুর মহাজন ইউনূস। এটি আজকে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করে দিয়েছে। ওরা শুধু তাই করে নাই, আপনারা জানেন এদেশের মানুষ যখনই কোনো মানুষের বিপদ আসে, যখনই কোনো মানুষের সমস্যা হয়, তখন এই দেশের মানুষ সেই সমস্যাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে। এটা আমাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের অংশ। যখন কুমিল্লাতে এবং নোয়াখালীতে যখন বন্যা হলো, এদেশের মানুষ তাদের জমানো মাটির ব্যাংকে জমানো টাকা, বাচ্চাদের জমানো টাকা, সব টাকা নিয়ে এই বন্যার্তদের সাহায্যের জন্য দিয়েছিল। এর বিনিময়ে কি হয়েছে? এর বিনিময়ে এই সমন্বয়কারীরা, হাসনাত, সার্জিসরা এই টাকা ব্যাংকে জমা রাখিয়ে এই টাকা দিয়ে নতুন নতুন গাড়ি কিনে, এই টাকা দিয়ে তাদের নতুন নতুন পোশাক কিনে, আজকে এদের পোশাকের বাহার দেখেন, গাড়ির বাহার দেখেন। এগুলো দিয়ে সারা বাংলাদেশে এদের রাজনৈতিক উচ্চবিলাস পরিপূর্ণ করছে। সারা বাংলাদেশে ওদের রাজনৈতিক কায়েস মিটাচ্ছে। বাংলাদেশে বিভিন্ন জেলায়, উপজেলায় গিয়ে মিছিল সমাবেশ করে বেড়াচ্ছে। আপনারা তো এই জন্য তাদেরকে তো টাকা দেন নাই। আপনারা টাকা দিয়েছেন বন্যার্তদের সাহায্যের জন্য, সরল বিশ্বাসে আপনারা ওদেরকে টাকা দিয়েছেন, কিন্তু সেই টাকা ওরা মেরে দিয়ে এদেশের জাতির সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বাটপারি করেছে। তাই সারা বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। এই স্লোগান আজকে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। আজকে আমি যেটি দেখলাম যে আজকে কলেজের শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদেরকে একজন সেনাবাহিনীর একজন ঢাল নিয়ে সিভিল পোশাকে একজন লোককে পিটাচ্ছে। এরা কারা? আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপর এইভাবে আঘাত করছে, ছাত্রছাত্রীদেরকে এভাবে গরু বাছুরের মতো পিটাচ্ছে। এই কোমলমতি ছাত্রছাত্রীদের কি জীবনের কোনো মূল্য নেই? 5ই আগস্টে সরকার পতনের জন্য এরা ছাত্রদের জীবন নিয়ে চিনিমিলি কেটেছে। ওরা ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে। ছাত্রদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ওরা আন্দোলনে নেমেছিল যে যত ছাত্র খুন করা যাবে আন্দোলন তত দানা বাঁধবে। সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে তারা ছাত্রদেরকে হত্যা করার জন্য নিজেরা ছাত্রদেরকে হত্যা করে 7.62 রাইফেল দিয়ে ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন দানা বাঁধিয়েছিল। এই সরকার হটিয়েছিল। এটা ছিল তাদের পরিকল্পনার অংশ। ওরা ছাত্রদের প্রতি ন্যূনতম কোনো মায়া, মহব্বত, ভালোবাসা নেই। আজকে কিভাবে ছাত্রদেরকে আজকে এই ঢাকার রাজপথে ছাত্রদেরকে কিভাবে পিটানো হলো, পিটিয়ে তাদেরকে মাটিতে শুয়ে দেওয়া হলো। এটি কোনো সভ্য দেশের সভ্য ইতিহাসে এরকম জঘন্য ঘটনা ঘটতে পারে না। তাই আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, স্মরণ করিয়ে দিয়ে বলছি, আপনারা মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে ছাত্রদের উপরে যখন হাত দিয়েছিলেন তখন কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল এবং তাদের পতন নিশ্চিত হয়েছিল। আজকেও যারা আপনাদের ছাত্রদের গায়ে হাত দিচ্ছেন তাদের পতন নিশ্চিত। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে বলবো, আপনারা জেগে উঠুন। আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে, আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এই খন্দকার মুস্তাকের উত্তরসূরি আসিফ নজরুল স্যার, আসিফ নাহিদ আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আপনারা প্রমাণ করুন তাদেরকে ক্ষমতা থেকে, এই ইউনূস গংদের, আসিফ নজরুল, আসিফ নাহিদদের ক্ষমতা থেকে বিতাড়িত করে আপনারা প্রমাণ করুন এই বাংলাদেশের ইতিহাসে আপনারাও সেরা অংশ, আপনারা একটি সেরা বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে সেই চ্যালেঞ্জ দিলাম, আপনারা ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখান। ইনশাল্লাহ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই চক্রকে, এই ইউনূস গং চক্রদেরকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে ইনশাল্লাহ সকলে ঘরে ফিরে যাব। ইনশাল্লাহ খেলা শুরু হয়ে গিয়েছে। সবাই যার যার মতো করে প্রস্তুতি নিন। যার ঘরে যা আছে তাই নিয়ে প্রস্তুতি নিন। ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন। আর স্পেশালি ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে বলুন, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এই সমন্বয়কদের উপরে আক্রমণটাকে নিয়ে অনেকে কিন্তু আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। তাদের উপরে কে আক্রমণ করেছে এইসব নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে। দর্শক শ্রোতা,
দেশের মধ্যে কিন্তু অনেক অস্থিতিশীল কার্যকলাপ হচ্ছে, যেমন ভারতের একটা বিষয় নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে প্রায় যুদ্ধের পরিস্থিতি চলেছিল, এবং এইটা কী নিয়ে হয়েছিল আপনারা তো সবাই জানেন, যে হিন্দুর যে ইসকন নেতাকে গ্রেপ্তারকে নিয়ে। এখন আবার হঠাৎ এই ঘটনাটি ঘটেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।